জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায়ের কপি এখনো পৌঁছায়নি কারাগারে। আদেশে আজ সই করতে পারেন বিচারপতিরা। শুরু হলো ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাইদ খোকন চাইলেন ভোট। লিবিয়ায় দাওয়াতে ইসলামের নামেই দুই বাংলাদেশিকে তুলে নিয়ে যায় আইএস জঙ্গিরা। জীবনাচরণ দেখে সন্তুষ্ট হয়ে দেয়া হয় মুক্তি। চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রীতে মিলেছে ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি, ছড়াচ্ছে জীবনঘাতী নানা রোগ ব্যাধি। নিরাপদ খাদ্য নিশ্চিতে আইন কার্যকরের কথা জানালেন মন্ত্রীরা। এবং প্রকল্পের মেয়াদ শেষ হলেও মগবাজার মৌচাক ফ্লাইওভারের কাজ হয়েছে মাত্র অর্ধেক। ব্যস্ত সড়কে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজে লাখ লাখ মানুষের দুর্ভোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের আদেশে আজ সই করতে পারেন বিচারপতিরা। সোমবার সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদনটি খারিজ করে দেন। এরপর গতকালই ফাঁসি কার্যকর হচ্ছে এমন প্রস্তুতির কথা জানা গেলেও গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, রিভিউর রায়ে এখনও স্বাক্ষর করেননি সংশ্লিষ্ট 4 বিচারপতি। আজ সই করতে পারেন বলেও জানান তিনি। এর আগে গত বছরের 3 নভেম্বর জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ, যা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হলে গত 19 ফেব্রুয়ারি তার মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল 2। দর্শক, আগে জানিয়েছি জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেয়া আদেশে আজ সই করতে পারেন বিচারপতিরা। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। এ ব্যাপারে সবশেষ তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল। জায়েদ, আমরা সকাল থেকে যখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলার কার্য তালিকাগুলো দেখেছিলাম, সেখানে জামায়াত নেতা কামারুজ্জামানের আসলে যে গতকালকে রিভিউর আদেশটি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, সেই খারিজ আদেশের পরেই মূলত একটা গুঞ্জন তৈরি হয়েছিল যে সেই রায় আজকে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ স্বাক্ষর করবেন। তা আমরা সর্বশেষ তথ্য যেটা জানতে পেরেছি যে আসলে এখন পর্যন্ত কোনো বিচারপতি স্বাক্ষর করেননি, তবে বিকেল নাগাদ একটি সম্ভাবনা রয়েছে আদালত সূত্র থেকে আমাদেরকে যতটুকু জানতে পেরেছি। এর আগে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে কামারুজ্জামানের যে রিভিউ আবেদনটি খারিজ করা হয়েছিল গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ, অর্থাৎ যেই বিচারপতির বেঞ্চ মূলত কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল, সাজা বহাল রেখেছিল, এবং গতকালকে যে রিভিউ আবেদনটি খারিজ করা হয়েছিল এরপরেই মূলত গুঞ্জনটি তৈরি হয়েছিল যে গতকালই কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হবে। কিন্তু কারা কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু রিভিউ আবেদনটি খারিজ হয়ে গেছে এবং এই খারিজের যে আদেশটি রয়েছে সেই আদেশটি লিখিত আকারে না পাওয়া পর্যন্ত তারা ফাঁসির রায় কার্যকর করবেন না। তো আজকে সকাল থেকে আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রয়েছি, গণমাধ্যমরা রয়েছে, তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করা হলেও আসলে তার এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তো এক ধরনের ধোঁয়াশাই তৈরি হয়ে গেছে যে আসলে কখন বিচারপতিরা স্বাক্ষর করবেন সেই রায়ে এবং সেই রায়ের কপি কারাগারে পৌঁছাবে এবং কখন কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে। তো এর আগে আমি এও জানিয়েছিলাম যে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখেছিল গত বছরের 3রা নভেম্বর। এই 3রা নভেম্বর সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপরে মূলত পূর্ণাঙ্গ আকারে রায়টি প্রকাশিত হয় এবং প্রকাশিত হওয়ার পরে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। তো এই পর্যন্ত এখন সুপ্রিম কোর্টের সর্বশেষ অবস্থা বলা চলে যে এই রায়কে স্বাক্ষর করাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে কখন নাগাদ সেটি স্বাক্ষর করা হবে এ বিষয়ে আসলে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আদালত সূত্র থেকে জানা গেছে যে বিকেল নাগাদ এর রায়ের কপিতে স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে সর্বশেষ খবর। জায়েদ। জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেয়া আদেশে আজ স্বাক্ষর করতে পারেন বিচারপতিরা। সুপ্রিম কোর্ট থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। এদিকে রিভিউ আদেশের চূড়ান্ত কপি কারা কর্তৃপক্ষের কাছে না পৌঁছানোয় জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সুনির্দিষ্ট সময় এখন পর্যন্ত নির্ধারণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই দণ্ড কার্যকরের সব ধরনের প্রস্তুতি কারা কর্তৃপক্ষ নিয়ে রেখেছে বলেও জানানো হয়। সোমবার উচ্চ আদালতে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্তের পরপরই দণ্ড কার্যকরে কারা কর্তৃপক্ষের জোর তৎপরতা শুরু হয়।
সকালে দেয়া আদেশের কপি কারা অভ্যন্তরে না পৌঁছালেও দণ্ড কার্যকরের প্রক্রিয়া হিসেবে স্বজনদের সাথে সাক্ষাৎ, কারাগার এলাকার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করতে দেখা যায় কারা কর্তৃপক্ষকে। সন্ধ্যায় কামরুজ্জামানের স্বজনরা তার সাথে সাক্ষাৎ করে বেরিয়ে যাওয়ার পর কারা কর্তৃপক্ষ জানায়, বিচারপতিদের স্বাক্ষর করা রায়ের কপি হাতে পেলেই দণ্ড কার্যকরের পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর। জায়েদ, গতকাল আবেদন খারিজ হওয়ার পরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, বিশেষ করে নিরাপত্তা এবং অন্যান্য যেসব আয়োজন দেখা গিয়েছিল, সেই আয়োজন কিন্তু আজ সকাল থেকে এখানে দেখা যাচ্ছে না। নিয়মিত যেই কারারক্ষীদের যেই নিরাপত্তা আয়োজন থাকে, সেই নিরাপত্তা আয়োজনই রয়েছে। তবে স্থানীয় থানার একটি পুলিশের টিম রয়েছে। এর বাইরে এই পুরো এলাকায় গতকাল সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ রাত 9টা পর্যন্ত এবং দুপুরের পর থেকে যে ধরনের পরিবেশ দেখা গিয়েছিল, বিশেষ করে বিভিন্ন দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল, বিপুল সংখ্যক পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদেরও এখানে তৎপরতা ছিল। সেই তৎপরতা এবং সেই আয়োজন কিন্তু আজকে এখানে দেখা যাচ্ছে না। এবং সকাল 9:30টার দিকে আমরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে জেল সুপার ফরমান আলীর সাথে কথা বলেছি। তিনিও আমাদেরকে জানিয়েছেন যে তাদের হাতে যেহেতু এখনো পর্যন্ত আদেশের কপি পৌঁছেনি এবং সে কারণে সব ধরনের প্রস্তুতি থাকা সত্ত্বেও তারা যে রায়ের কার্যকর করার জন্য যে আইনি পদক্ষেপ রয়েছে, অর্থাৎ কামারুজ্জামানের কাছে জানতে চাওয়া যে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা, এবং তিনি যদি ক্ষমা না চান এবং তাহলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপের দিকে যাওয়া, সেই ধরনের কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত তারা নিতে পারছেন না। তবে তারা দাবি করেছেন যে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এর পাশাপাশি ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেও আমরা কথা বলেছি। জায়েদ, আপনাকে জানিয়ে দিই, যদি ধরে নেওয়া হয় যে আজ বিচারপতিরা এই রায়ে স্বাক্ষরও করেন, তারপরেও কিন্তু এই রায়ের কপিটি চলে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই মূলত সিদ্ধান্তটি হবে কবে এই রায় কার্যকর করা হবে। সেই বাস্তবতায় এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে জানিয়েছেন যে তার ধারণা যে এই রায় বাস্তবায়নের জন্য আরো অন্তত 3-4 দিন অপেক্ষা করতে হবে। জায়েদ, ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল গেট থেকে এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ খবর। ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকেই ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক এবং জোনায়েদ সাকি বিভিন্ন স্থান ঘুরে ঘুরে প্রচারণা চালাচ্ছেন। সকালে আনিসুল হক রাজধানীর বনানীতে মায়ের কবরস্থান থেকে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপরই রায়ের বাজার বধ্যভূমি, সাভারের স্মৃতিসৌধ এবং বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানান আনিসুল হক। বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আনিসুল হক জানান, 3 বছরের মধ্যে ঢাকাকে সবুজ নগরীতে গড়ে তুলতে চান তিনি। সব জায়গায় দোয়া চেয়েছি এবং সব জায়গায় বলেছি যে আল্লাহ, যে ইচ্ছা নিয়ে আপনি আমার মধ্যে একটি ইচ্ছার জন্ম দিয়েছেন, সেই ইচ্ছা যেন আমি সাধারণ মানুষের কর্মের জন্য যেন আমি 5টি বছর কাজ করতে পারি। ঢাকা শহরকে সবচাইতে বেশি যেটার প্রয়োজন সেটি হলো ঢাকাকে সবুজ করা। না হলে আজকে আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন, 10 বছর 15 বছর পর আপনাদের স্বাস্থ্য এত ভালো থাকবে না। নিরাপদ নগরী করা ঢাকাকে প্রয়োজন। আমরা ঢাকাকে এটুকু বলতে পারি, 3 বছরে সবুজ করার মাস্টার প্ল্যান আমি গত 20 দিনের মধ্যে স্টাডি করেছি। দর্শক, এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আনিসুল হকের সাথে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ। আমরা চলে যাচ্ছি তার কাছে।
শেখ জায়েদ, আপনি জানেন সকাল থেকে আজকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা তারা আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি কারওয়ান বাজার কাঁচা বাজারে। সেখানে উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক তিনি একে একে প্রচারণা করছেন এবং দোকানদারদের সাথে কথা বলছেন। তিনি আমার পাশেই দাঁড়িয়ে আছেন। তিনি সকাল থেকে মায়ের কবর জিয়ারতের মাধ্যমে কিন্তু তার প্রচারণা শুরু করেছেন। এরপরে সাভার জাতীয় স্মৃতিসৌধ, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এবং মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তিনি গিয়েছেন। তো আমরা এখন তার সাথে কথা বলছি। সকাল থেকে কি কি করলেন এবং আপনি আপনার সকাল থেকে অনেক ভোরে উঠেছি। আমার 92 বছরের বাবাকে ঘুমের মধ্যে তাকে সালাম করতে গেছি, দেখি বাবা জেগে আছেন। বললো যে কি তুমি এত সকাল সকাল কেন, নর্মালি এটা হয় না। তো ওনার কাছে দোয়া চেয়েছি। সবচেয়ে বেশি যার কাছে দোয়া চাওয়া দরকার, আমার বাবা মা বেঁচে নেই, কবরস্থানে গিয়ে মার সঙ্গে কথা বলেছি, তার দোয়া চেয়েছি। আমার বাচ্চার, আমার শাশুড়ি যারা সেখানে আছেন তাদের দোয়া চেয়েছি। না, তারপর আমি সাভারে গেছি, স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গেছি, ফুলের মালা দিয়েছি। কি বলে, আমাদের রায়ের বাজারে গেছি, মিরপুর স্মৃতিসৌধে গেছি এবং আধুনিক ঢাকা গড়ার আমাদের স্লোগান হলো যে এবার সমাধান যাত্রা। আমরা অনেক সমস্যার কথা বলেছি, সমস্যাগুলো চিহ্নিত, আমাদের সবুজ ঢাকার সমস্যা চিহ্নিত। ক্লিন ঢাকা চাই, এখানে যে অবস্থা দেখছেন এরকম আমরা চাই না। বর্জ্যমুক্ত ঢাকা চাই, এখানে যেরকম দেখছেন এরকম চাই না। নিরাপদ ঢাকা চাই আমরা, মানবিক ঢাকা চাই আমরা, সবুজ ঢাকা চাই আমরা। সবগুলো ইনশাল্লাহ করা সম্ভব। এগুলো আস্তে আস্তে আপনাদেরকে আমরা বলবো কি চাই। থ্যাংক ইউ। জায়েদ, আপনি দেখছিলেন, আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি তার অঙ্গীকার ব্যক্ত করছিলেন এবং সকাল থেকেই তিনি কিন্তু প্রত্যেকটি জায়গায় যাওয়ার আগে কিন্তু সাধারণ মানুষের সাথে যোগাযোগ করেছেন, সাধারণ মানুষের সাথে প্রচারণা চালিয়ে গেছেন। তিনি প্রতিটি ওয়ার্ডে একটি করে স্কুল তৈরি করারও ঘোষণা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি এখন ধীরে ধীরে কারওয়ান বাজার থেকে চলে যাচ্ছেন এবং এরপরে তিনি এফডিসিতে যাবেন এবং এরপরে 2টার সময় তিনি কড়াইল বস্তিতে যাবেন। তো এই ছিল কারওয়ান বাজার থেকে প্রচারণার সবশেষ খবর। জায়েদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। কারওয়ান বাজার থেকে সেই খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ। আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন দক্ষিণের প্রার্থীরাও। নির্বাচনে জনসমর্থন পেতে সকাল থেকেই প্রচারণায় নেমেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী সাইদ খোকন। মেয়র হানিফের নামকরণে নির্মিত ফ্লাইওভার এলাকা থেকে প্রচারণা শুরু করেন ছেলে সাইদ খোকন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করছেন তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নে তিনি আশা প্রকাশ করেন, আগামীতে ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়তে নগরবাসী তাকে এবারের ভোটে পূর্ণ সমর্থন দেবে। আমরা চাই আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সেই সুযোগ দান করেন, আপনাদের যদি ভোট এবং সমর্থন আমি পাই, ঢাকাকে আমরা সবাই মিলে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আজ থেকে শুরু হওয়া প্রচারণার এই কার্যক্রম চলবে 26 এপ্রিল পর্যন্ত। তফসিল অনুযায়ী আগামী 10 এপ্রিল দেয়া হবে প্রতীক বরাদ্দ এবং প্রতীক বরাদ্দ শেষে 28 এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দাওয়াতে ইসলামের নামে লিবিয়ায় তেলক্ষেত্র থেকে 2 বাংলাদেশিকে তুলে নিয়ে যায় আইএস জঙ্গিরা। তাদের জীবনাচরণ দেখে সন্তুষ্ট হয়ে 17 দিন পর দেয়া হয় মুক্তি। সময় সংবাদকে বন্দী জীবনের বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন জামালপুরের হেলাল উদ্দিন। এর আগে গতকাল লিবিয়া থেকে দেশে ফিরে গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে। সকালে সময় সংবাদের সঙ্গে কথা বলেন হেলাল। তিনি জানান, অস্ত্র হাতে মুখোশ পরিহিত আইএস জঙ্গিরা তেলক্ষেত্র থেকে তাদের তুলে নিয়ে যায়। পরে 7 জন খ্রিস্টানকেও তাদের সঙ্গে জঙ্গিদের ক্যাম্পে রাখা হয়। একটানা 17 দিন প্রতিনিয়তই তারা প্রকৃত মুসলমান কিনা তা পর্যবেক্ষণ করা হয়। বন্দীরা 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা তারও উপরও নজরদারি করে জঙ্গিরা। পরে 7 খ্রিস্টানকে রেখে হেলাল উদ্দিনকে 24 মার্চ ছেড়ে দেয় জঙ্গিরা। এরপর অসুস্থতার কারণে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করে। গতকাল বিকেল 5টায় তিনি লিবিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে রাত 12টার দিকে গ্রামের বাড়ি মাদারগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামে পৌঁছান তিনি। মুগর সারা সবটি আমরা হইলে দেরি মানে আতঙ্ক হয়ে গেছি গে। এবারে ধমনগর আগুন জ্বলতেছে, আগুন লাগাই দিছে, দেরি আতঙ্ক হয়ে গেছে গে। সেদিন দোয়া ঘাত করলাম, মানে মরা প্রার্থনা করে মরছি সোজা কথা। এয়ারপোর্টে নিয়ে বাসটা ঘুরে হেরে আর যাই চলে গেল। অন্ধ নেওয়ার পরে মোর মুহিতে নিয়ে গেলাম, তালা মারিয়েছিলাম। দেওয়ার পরে
তখন বললো যে তোকে তালেম দিব, কিন্তু আমরা যেটা নিয়ে বাড়াইছি এটা হলো আঙ্গেরা দাওয়ালি ইসলাম। আমি যে কি করছি মানে কম্পিউটার মতন এটা শোনা যাচ্ছে। সময় সংবাদে আরো থাকছে। রাজশাহীতে ঝড়ে আম ও লিচু বাগানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় চাষিরা, লক্ষ্যমাত্রায় ঘাটতি আশঙ্কা ফল গবেষকদের। এবং অনুমোদন না পাওয়ায় বন্ধের পথে পটুয়াখালীতে দেশের প্রথম বিষধর সাপের খামার। সরকারি পৃষ্ঠপোষকতা কমাবে বিষের আমদানি নির্ভরতা, মত বিশেষজ্ঞদের। এবার খাবারে মাত্রাতিরিক্ত কীটনাশকের উপস্থিতি নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। চাল সহ প্রধান প্রধান খাদ্য সামগ্রীতে সীসা ও ক্ষতিকর মাত্রার কীটনাশকের উপস্থিতি পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সংস্থাটির গবেষণায় ব্যবহৃত বিভিন্ন সবজির 23% এবং শুটকির 74%ই ক্ষতিকর কীটনাশকের অস্তিত্ব পেয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এসব খাদ্য গ্রহণে কিডনি ও যকৃৎ নষ্ট হওয়া, অস্থিমজ্জার কার্যকারিতা হারানো সহ গর্ভবতী মায়েদের প্রতিবন্ধী শিশু জন্মদানের আশঙ্কা রয়েছে। এদিকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব আইন কার্যকরের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রসূন আশিসের রিপোর্ট। কীটনাশকের সঠিক ব্যবহার করে বিষমুক্ত খাদ্য সামগ্রী উৎপাদনের লক্ষ্যে ফল, শাকসবজি ও মাছের উপর নিয়মিত গবেষণা করে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সম্প্রতি প্রতিষ্ঠানটির একদল গবেষক বিভিন্ন প্রকার সবজি ও শুটকিতে ক্ষতিকর মাত্রায় কীটনাশকের উপস্থিতি পেয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন লুবির নেতৃত্বে একদল গবেষক টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর ও কিশোরগঞ্জ অঞ্চলে গর্ভবতী মায়েদের রক্ত পরীক্ষার মাধ্যমে ভাতে সীসার উপস্থিতি নিশ্চিত করেছেন। গবেষণায় দেখা গেছে ফুলকপি, শিম, বরবটি, করলা সহ বিভিন্ন সবজির নমুনার 23% এবং শুটকির নমুনার 74% নিষিদ্ধ কীটনাশক রয়েছে। সিম, ফুলকপি এবং করলাতে সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গেছে। এগুলোতে ক্লোরপাইরিফস, ডাইমেথোয়েট এবং ফেনিট্রিথিয়ন আমরা পেয়েছি। শুটকি মাছের মধ্যে ডিডিটি, অ্যালডিন এবং ডায়ালডিন। মোরগ মুরগি খাই, ডিম খাই, সেখানেও কিন্তু এই সমস্যাগুলি আসতেছে যে ওই ব্যবহারগুলি ঠিক মতো না হয়। মাছের মধ্যেও একই কথা। প্রাথমিকভাবে মনে হচ্ছে ধান চালের মাধ্যমেও আসার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এসব খাদ্যে কিডনি ও যকৃৎ নষ্ট হওয়ার পাশাপাশি গর্ভবতী মায়েদের ক্ষতির কথা জানিয়ে বিশেষজ্ঞরা খাবার গ্রহণের ক্ষেত্রে নানা পরামর্শ দেন। হেভি মেটাল কিন্তু কোনোভাবেই শরীরে এটা সামান্য পরিমাণ উপস্থিতিও কিন্তু অ্যালাউ করে না। যেই বাচ্চা আসতে যাচ্ছে সেই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে না এবং ক্ষতিগ্রস্ত হবে। কোনো কীটনাশক আসে 60 থেকে 80 পর্যন্ত চলে যেতে পারে শুধুমাত্র বিশুদ্ধ পানি দিয়ে যদি আপনি ধুয়ে নেন। দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব আইন কার্যকরের কথা জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। নিরাপদ খাদ্য আইন কার্যক্রম শুরু করতে যাচ্ছে, যত দ্রুততম সময়ের মধ্যে করা যায় আমরা সেই চেষ্টা করছি। চালে যতটুকু প্রোটিন থাকার কথা, আটায় যতটুকু প্রোটিন থাকার কথা, সেটা যাতে ঠিক থাকে তার জন্য কিন্তু আমরা সবসময় সচেতন। খাদ্যে ভেজাল ঠেকানোর ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের অভাবকে দায়ী করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাবারের লক্ষ্যে মাঠ পর্যায়ে কঠোর উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন মার্কেটে, বিভিন্ন বাজারে যে ইন্সপেকশন করে যে ভেজাল কোনো আপনার মাছ বিক্রি হচ্ছে কিনা, আপনার খাদ্যশস্য বিক্রি হচ্ছে কিনা, এক্ষেত্রে কিছুটা শৈথিলতা ছিল। আমরা এখন জোর দিয়েছি নিয়মিত মনিটর করতে হবে আর আইনটি কঠিনভাবে প্রয়োগ করা। জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে সামগ্রিকভাবে উৎপাদন থেকে বিপণন পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার উপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রকল্পের মেয়াদ 2 বছর, কিন্তু 2 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মগবাজার মৌচাক ফ্লাইওভারের কাজ হয়েছে মাত্র অর্ধেক। চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও স্বয়ং ফ্লাইওভার প্রকল্পের পরিচালক বলছেন পুরো কাজ শেষ হবে 2016-এর মাঝামাঝি। বিলম্বের কারণ হিসেবে প্রকল্প পরিচালক দুষছেন সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে। এদিকে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চলায় ব্যস্ততম এই এলাকায় দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন লাখ লাখ মানুষ। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। নামে মগবাজার মৌচাক ফ্লাইওভার হলেও বাস্তবে প্রকল্পটি বিস্তৃত তেজগাঁও 7 রাস্তা, বাংলা মোটর, মালিবাগ, রাজারবাগ এবং শান্তিনগর পর্যন্ত। ফ্লাইওভারটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয় 2013 সালের ফেব্রুয়ারিতে। উদ্বোধনের পর থেকে 2 বছর প্রকল্পের মেয়াদ হিসেব মোতাবেক শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও কাজ হয়েছে অর্ধেক। দীর্ঘদিন ধরে কাজ চলায় দুর্ভোগে আছেন এসব এলাকার কয়েক লাখ বাসিন্দা, পথচারী এবং রাস্তার পাশের ব্যবসায়ীরা। প্রতিদিন ধুলোবালি আর জানার জটলায় নাভিশ্বাস যেন নিত্যসঙ্গী।
এত ধুলা যে আমরা মাস্ক দিয়েও বাসায় যাওয়ার পরেও আমাদের যে হাসি কাশি আমরা আসলে মানে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছি। কতবার পরিষ্কার করে রাখা যায়, কাস্টমার অনেক কম হয়, আসলেও দেখা গেছে অনেক সময় ধুলোবালির জন্য চলে যায়। ফ্লাইওভার নির্মাণের জন্য ধুলাবালু এবং জ্যামটা একটু বাড়ছে আর কি। প্রকল্পটির পরিচালক বলছেন, সেবা সংস্থাগুলোর সমন্বয়হীন পরিষেবা লাইনই এমন বিলম্বের মূল কারণ। আমরা ইউটিলিটির কারণে যে জায়গায় পায়েল কাটতে চেয়েছিলাম সেই জায়গায় পায়েল কাটতে পারিনি। পায়েলটা বিভিন্ন সময় বিভিন্নভাবে কাস্টমাইজ করে কাটতে হয়েছে। তিনটা মিলিয়ে ওভারঅল কাজের অগ্রগতি বা অ্যারাউন্ড 50% আর মোর দ্যান 50%। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশের মতো আমাদের সেবা সংস্থাগুলো যদি সমন্বিতভাবে একটি সেবা লাইন গড়ে তোলে, তাহলে রাস্তার ওপর বৃহৎ প্রকল্প বাস্তবায়ন সহজ হবে। প্রতিটার জন্য যদি আমি ট্রেঞ্চ কেটে লে করি, তারপর আবার পাশে আর একটা করলাম, এইভাবে করলে কিন্তু যথেষ্ট জায়গা কিন্তু নাই। এটা বড় কন্ডুইট সিস্টেমের মধ্যে যদি আমরা স্পেসটা তৈরি করি, তাহলে আমরা ভার্টিক্যালি চলে গেলাম। বিভিন্ন চেম্বার করা যায়, এটা সার্কুলার হতে পারে, বক্স হতে পারে, হলে পরে এই স্পেসটা একজন কিনবে। উন্নয়নের স্বার্থে ভোগান্তি সহ্য করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রকল্পের ধীরগতির কারণে সেই ভোগান্তি যেন দীর্ঘ থেকে দীর্ঘতর না হয়, এমন দাবি এমন পথের পথিকদের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাজারীবাগে পানির ট্যাঙ্ক বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। গত রাত 11টার দিকে মোমবাতি হাতে রিজার্ভ ট্যাঙ্কের পানি দেখতে গেলে এই বিস্ফোরণ ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য 2 জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গৃহকর্তা জাকির হোসেনের 40% পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এখানে 4টা পেশেন্ট আসছে, এর মধ্যে হচ্ছে আপনার 2টা পেশেন্ট হচ্ছে একটু আশঙ্কাজনক। জাকির নামে যে পেশেন্ট 40% পুড়ে গেছে, পাশাপাশি হচ্ছে আপনার এই পেশেন্টের ইনহেলেশন ইনজুরি আছে। আরেকটা পেশেন্ট আসছে, এই পেশেন্টেরও আপনার ইনহেলেশন মানে ফেস ইনজুরি আছে, প্লাস হচ্ছে আপনার ইনহেলেশন ইনজুরি আমরা সাসপেক্ট করতেছি। তো এই কারণে আমরা ভর্তি রাখছি আপাতত। এখন ওই আপনার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরের দারুসালাম, লালকুঠি, গাবতলী ও মাজার রোড এলাকা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ড। এই অঞ্চলের প্রধান সমস্যা খাল দখলের কারণে বর্ষা মৌসুমে সৃষ্ট জলাবদ্ধতা। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের অনেকেই আশ্বাস দিচ্ছেন, নির্বাচিত হলে সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা। আর নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দাবি পূরণের আশায় রয়েছেন ভোটাররা। দেখুন আমার করা একটি রিপোর্ট। কল্যাণপুর কখাল, মিরপুরের দারুসালাম, লালকুঠি, মাজার রোডের 1, 2 ও 3 নম্বর কলোনি এলাকার বর্জ্য নিষ্কাশনের অন্যতম মাধ্যম। কিন্তু দুর্ভাগা এই খালের অধিকাংশই চলে গেছে দখলদারদের হাতে। যতটুকুই আছে তা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বর্ষা সিজনে ডুবে, তা আমরা এটার জন্য কারো কাছে কোনো সহযোগিতা আজ পর্যন্ত পাই না। আমরা ইলেকশনের টাইমে সবারই দাওয়াত দিই, আনি, মিটিং করি, শুধু আমাদের চাওয়া পাওয়া এই খালটা। পুরো এলাকার পানিটাই এই খাল দিয়ে যায়। এই খালটা 30 ফিট, হ্যাঁ, সেখানে দেখা গেছে এই পাশের থেকে 2 পাশ থেকে কিছু দখল হয়েছে, ওই মাথায় পাইপ দিয়ে উপরে দখল করছে, বিভিন্ন কারসাজি করে এরা বন্ধ করে দিয়ে পুরো এলাকাটাকে পানি বৃষ্টি হইলে এক কোমর পানি হয়ে যায়। আমরা চাই এই খালটি পুনরুদ্ধার হোক এবং আমাদের যে অচলাবস্থা, আমরা যে অস্বস্তিকর পরিবেশে জলাবদ্ধতা আছি, এই জলাবদ্ধতা নিরসন হোক। আবাসিক এলাকার রাস্তাগুলো সরু হওয়ায় জরুরি প্রয়োজনে দ্রুত ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি। সমন্বয়হীন রাস্তা খোঁড়াখড়ির কারণে সারা বছরই উন্নয়ন বিড়ম্বনায় দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। আর শিশুদের জন্য নেই কোনো খেলার মাঠও। তো এগুলো খোঁজখবর দরকার ছিল সিটি কর্পোরেশনের, কিন্তু এরা তো আসে না। এলাকার মুরব্বীরা আমাদেরকে বকাঝকা করে, এখন মাঠ নাই, কোথায় খেলবো, আমরা গলিতেই খেলি। বড়রা যদি আমাদের কোনো একটা খেলার মাঠ করে দিত তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। নির্বাচিত হলে সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। যদি আজকে বাচ্চারা খেলাধুলার একটা মাঠ পেত, তাহলে সুন্দর একটা জীবন তারা করতে পারত। জনগণ যদি আমাকে চায়, তাহলে আমি মহিলা এবং নারী শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছা আমার আছে। গাড়ি আসতে পারে না, যেমন অ্যাম্বুলেন্সের গাড়ি, তারপরে কোনো বাসায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। এই জন্য রাস্তাগুলো চওড়া করা খুব বেশি দরকার। খালটা দেখলাম দখল আছে অনেক জায়গায়। এই ব্যাপারে আমরা যদি নির্বাচিত হতে পারি, সেই বেদখল যারা করেছে সেই বেদখল মুক্ত করব। এক একটা সময় এক একটা সংস্থা আসতেছে, কাজ করতেছে, তো আমি চেষ্টা করব যে তাদের সবাই সমন্বয়ের মাধ্যমে যেন আমরা একই সময় যেন কাজটা করতে পারি, তাহলে জনগণের সেই দুর্ভোগটা কম হবে। বারবার
আমাকে একটা কাজের জন্য আর খোরাখুরি করতে হলো না। অতীতে এমন অনেক প্রতিশ্রুতির বাস্তব রূপ না দেখলেও এবার সুফল পাবেন এই আশায় বুক বেঁধে আছেন 10 নং ওয়ার্ডের 56,000 ভোটার। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে গত শনিবার বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে আম ও লিচু বাগানের। চাষিরা প্রথম দিকে বাম্পার ফলনের আশা করলেও ঝড়ে গাছ ও ডালপালা ভেঙে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত। অন্যদিকে ঝড়ের কারণে চলতি বছর আম ও লিচুর লক্ষ্যমাত্রার ঘাটতি দেখা দিতে পারে বলে মনে করেন ফল গবেষকরা। হাবিবুর রহমান পাপুর ছবি নিয়ে সাইফুর রহমান রকির রিপোর্ট। হঠাৎ কালবৈশাখী ঝড়ে রাজশাহীতে উপড়ে পড়েছে শত শত আমের গাছ, ভেঙেছে অনেক ডালপালা, বাগানগুলোর নিচে পড়ে আছে আমের গুটি। চাষিরা বলছেন এবছর আমের প্রচুর পরিমাণ মুকুল এসেছিল, তাই তারা লাভের আশাও করেছিল বেশি, কিন্তু ঝড়ের কারণে সেই আশা অনেকটা ফিকে হয়ে গেছে। ভালো লাভ হতো এবার, আর হবে না, ঝড়ের কারণে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। আমের একটা ভালো ফলন দেখা গেছিল, সে ফলনটা আর আশা করা যাচ্ছে না। আমগালা সব ঘুটিগুলো যা আছে সব আম ঝরে টরে বাগান ফাঁকা। ঝড়ে শুধু আমেই নয়, ক্ষতি হয়েছে লিচুরও। এভাবে বাগান থেকে ভেঙে পড়েছে অনেক ডালপালা। ফলে লিচুতেও যে স্বপ্ন দেখেছিল চাষিরা তা পূরণ হবার নয়, এমনটাই বলছেন তারা। লিচু সবই নষ্ট হয়ে গেছে, এখন ধরেন যেটা আছে এটাই এখন আবার ঝড় এলে নষ্ট হয়ে যেতে পারে। লিচু এবার লাভ হইতো, ঝড়ে সব ক্ষতি করে দিল, লসের অঙ্কে আছি। 3 লাখ টাকা দিয়ে বাগান নিয়েছি, এবারকার বছর মনে হয় পাবোই না কিছু। যে অবস্থায় হয়েছে গাছগাছালি তো গোটায় ভেঙে গেছে, এমনি ফল নাই, তারপরে ধরুন ভেঙে গেছে। এদিকে ঝড়ের কারণে চলতি মৌসুমে আম ও লিচুর যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ নাও হতে পারে বলে আশঙ্কা ফল গবেষকদের। আমাদের আশেপাশে যে গাছগুলো দেখছি বেশ ভালো পরিমাণ ক্ষতি হয়েছে। যেহেতু এই পরিমাণ ক্ষতি যদি সব জায়গায় হয়ে থাকে তাহলে লক্ষ্যমাত্রা অবশ্যই কিছু কমই আমাদের এবার উৎপাদন হবে। এই ঝড়ের পরিমাণ কোথাও কম বেশি হয়ে থাকে তাহলে সেটা একরকম, তবে কিছুটা লক্ষ্যমাত্রা যে কমবে এতে কোনো ভুল নেই। রাজশাহী অঞ্চলে এবার 16,000 হেক্টর জমিতে 2,57,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 900 কোটি টাকা। অন্যদিকে 8,000 হেক্টর জমিতে লিচুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 95,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 450 কোটি টাকা বলে জানিয়েছেন ফল গবেষকরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পটুয়াখালীতে নিবিড় পরিচর্যার গড়ে উঠেছে দেশের প্রথম বিষধর সাপের খামার, কিন্তু দীর্ঘ 15 বছরে অনুমোদন না মেলায় আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে যেতে বসেছে খামারটি। খামার কর্তৃপক্ষের দাবি অনুমোদন পেলে এই খামার থেকে প্রতি মাসে প্রায় 7 কোটি টাকার বিষ উৎপাদন করে বাজারজাত করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সাপের বিষের আমদানি নির্ভরতা কমে আসবে। অন্যদিকে প্রাণী সম্পদ কর্মকর্তা জানান খামারটির রেজিস্ট্রেশনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পটুয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এটি কোনো সাপুড়ে আস্তানা কিংবা বেদেপল্লী নয়, সাপের খামার, যেখানে বিষ সংগ্রহের জন্য সযত্নে পালন করা হচ্ছে 4 প্রজাতির 250 বিষধর সাপ। 2000 সালে দেশে সর্বপ্রথম পটুয়াখালী জেলার সদর উপজেলার নন্দীপাড়া গ্রামে সাপের খামার গড়ে তোলেন আব্দুর রাজ্জাক। 2008 সালে সরকারি গেজেট প্রকাশ হলে খামারটি রেজিস্ট্রেশনের জন্য তিনি আবেদন করেন। এখনো সরকারি অনুমোদন না মেলায় সাপের বিষ উৎপাদনের বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারছেন না তিনি। ঠিকমতো বেতন আদি দিতে পারে না, আমরা চলতে ফিরতে কষ্ট হয়। 15 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো আগাইতে পারিনি সামনের দিকে। যদি আমার এই বিষ উৎপাদন করতে পারতাম, বাজারজাত করতে পারতাম, তাহলে আমার এখানে যে লোকজন আছে, কর্মচারী আছে, তাদেরকে বেতনও দিতে পারতাম এবং সঠিকভাবে পরিচালনা করতে পারতাম। বিশেষজ্ঞের মতে এটি একটি সম্ভাবনাময় শিল্প। দেশের সাপের খামারগুলোকে পৃষ্ঠপোষকতা ও অনুমোদন দিলে কোটি কোটি টাকা খরচ করে সাপের বিষ আমদানি করতে হবে না। এই দমে যদি আমরা বিষ সংগ্রহ করতে পারি এই দেশি খামারিদের দিয়ে, তাহলে এই আমদানির প্রয়োজন হবে না, বরং এটা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হব। এদিকে সাপের খামারের রেজিস্ট্রেশনের কাগজপত্র প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে বলে জানালেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। খামার যে উদ্দেশ্যে স্থাপিত হয়েছে সেই বিষয়টি বাস্তবায়নের জন্য এখানে কিন্তু অনেকগুলি বিষয় জড়িত এবং পরিবেশ রক্ষার বিষয়টি জড়িত আছে। এটি এখন একটি আন্তঃ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বলে আমি মনে করি। দেশের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ছোট বড় 41টি সাপের খামার, কিন্তু এসব খামারগুলোকে অনুমোদন ও স্বয়ংসম্পূর্ণ করার প্রয়াস না নিয়ে প্রতি বছর বিদেশ থেকে কোটি কোটি টাকা সাপের বিষ আমদানি করা হচ্ছে। সময় সংবাদ, পটুয়াখালী।
দীর্ঘদিন ধরে চলা অবরোধ হরতালে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন নারায়ণগঞ্জের সাবদি ও কল্যাণীর ফুল চাষিরা। ফুল বিক্রি কমে যাওয়ায় খেতে কাজ করা শ্রমিকরাও বেকার হয়ে পড়েছেন। ফলে বিপাকে পড়েছেন ফুল চাষি ও শ্রমিকরা। শরীফুদ্দিন সবুজের পাঠানো তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা অবরোধ আর হরতালে ফুল বিক্রি ব্যাপকভাবে কমে গেছে নারায়ণগঞ্জের ফুলের গ্রাম সাবদি ও কল্যাণী। এখানকার অনেক চাষি ক্ষেত থেকে ফুলই তোলেননি, এমনকি অনেকে জমিতে পানিও দেননি, কারণ পানি দিলে যতটুকু পরিশ্রম অর্থ ব্যয় হবে সেটাও লোকসানের খাতায় যাবে। অনেক ক্ষেতের ফুল শুকিয়ে গেছে। এসব ফুলের ক্ষেতে কাজ করে যারা জীবিকা নির্বাহ করেন তাদের কাজ কমে গেছে। কোথাও কাজ জুটলেও মজুরি 50 থেকে 200 টাকা পর্যন্ত। ব্যবসা থাকলে কাজ পাওয়া যায়, টাকা পাওয়া যায়। আগে যেমন 300 টাকা রোজা ছিল, এখন পাইছে এই 250 টাকা। কামারে যারটা যারা নিতে পারে 300 লো 250 লো আবার 200 করে। বেকার থাকবো মানে যেমনি একটা সংসার তো চলতে হইব। পেটে একজন 5 জন 6 জন খানেওয়ালা আছে, মানে 300 400 টাকা 200 টাকা 250 টাকা কি চলে, সংসার তো চলে না। এই অবস্থায় লাভ ক্ষতি কমিয়ে আনার জন্য ফুল তুলছেন ও বিক্রি করছেন চাষিরা। অন্যান্য বছর মনে করেন যে একখানি জমিন ফুল চাষ করলে 1,10,000 20,000 পাওয়া গেছে। এবার কাজ আছে 70,000 80,000 টাকা। গতবার মোটামুটি লাভ হয়েছিল, এবার লাভ নাই। হরতাল মিছিলের কারণে লোকজন আসতে পারে না, পাইকার পত্র আসতে পারে না, বাজার ভালো যায় না, যার ফলে আমার লস হয়ে গেছে। যে খরচ করছি খরচ আসে না, যে দিনমজুর খাটাই তাদেরই খরচ দিতে পারি না, তাহলে আমরা কি করবো? নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদি, কল্যাণী ও আশেপাশের এলাকায় 100 চাষি প্রায় 51 একর জমিতে ফুলের চাষ করেন। এর সাথে জড়িত রয়েছেন আরো কয়েকশো শ্রমিক। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের বাইরের খবর। ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের দমনে পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান সহ সামরিক সহযোগিতা চেয়েছে সৌদি প্রশাসন। সোমবার ইসলামাবাদে আয়োজিত বিশেষ পার্লামেন্ট অধিবেশনে বিষয়টি নিশ্চিত করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। ইয়েমেনে সংকট নিরসনে সৌদি নেতৃত্বাধীন জোটের সাথে যোগ দেওয়ার বিষয়ে সম্মত না হলেও বন্ধুরাষ্ট্র সৌদির নিরাপত্তা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না বলে জানিয়েছেন পাক সরকার। এদিকে ইয়েমেনে মানবিক ত্রাণ পৌঁছে দিতে এরই মধ্যে রেডক্রসের একটি বিমান রাজধানী সানায় পৌঁছেছে বলে জানিয়েছে সৌদি জোট। অন্যদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত আওয়ামিয়া জেলায় পুলিশের সঙ্গে শিয়া বাহিনীর সংঘর্ষে এক সৌদি পুলিশ নিহত হয়েছে। খেলার খবর, ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্কে হোঁচট খেল ম্যানচেস্টার সিটি। টেবিলের তলা নির্দল ক্রিস্টাল প্যালেসের কাছে 2-1 গোলে হেরেছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা। এ হারের ফলে 61 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে আছে সিটিজেনরা। প্যালেসের মাঠে একরকম জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে আক্রমণ ভাগ সামলাতে গিয়ে রক্ষণ ভাগে দুর্বল হয়ে পড়েন সিটিজেনরা, আর সেই সুযোগটাই কাজে লাগায় স্বাগতিকরা। ম্যাচের 34 মিনিটে মারের গোলে লিড নেয় তারা। বিরতির আগে আর কোনো গোল না হওয়ায় 1 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় অতিথিরা। বিরতির পর ফিরে আরো আগ্রাসী হয়ে খেলে ইগলরা। ফলে 48 মিনিটে পাঞ্চেয়নের গোলে লিড দ্বিগুণ করে ক্রিস্টাল। এদিকে অনেকক্ষণ চেষ্টার পর ম্যাচের 78 মিনিটে ইয়াইয়া তোরে অতিথিদের হয়ে একটি গোল পরিশোধ করেন। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ফলে 2-1 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পেল্লেগ্রিনির দল। প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা 4 ম্যাচে হারল সিটিজেনরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায়ের কপি এখনো পৌঁছায়নি কারাগারে। আদেশে আজ সই করতে পারেন বিচারপতিরা। শুরু হলো ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাইদ খোকন চাইলেন ভোট। লিবিয়ায় দাওয়াতে ইসলামের নামেই 2 বাংলাদেশিকে তুলে নিয়ে যায় আইএস জঙ্গিরা। জীবন আচরণ দেখে সন্তুষ্ট হয়েই দেয়া হয় মুক্তি। চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রীতে ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি মিলেছে, ছড়াচ্ছে জীবনঘাতী নানা রোগ ব্যাধি। নিরাপদ খাদ্য আইন নিশ্চিতে কার্যকর কথা জানালেন মন্ত্রীরা। প্রকল্পের মেয়াদ শেষ হলেও মগবাজার মৌচাক ফ্লাইওভারের কাজ হয়েছে মাত্র অর্ধেক। ব্যস্ত সড়কে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজে লাখ লাখ মানুষের দুর্ভোগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।